এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ 1 জুলাই, আজ চিকিৎসক দিবস, ইংরেজিতে যাকে বলে ডক্টরস ডে। এই উপলক্ষে আজকে দ্বাদশ শ্রেণীর শিল্প সাহিত্য চর্চার যে একটি বিশেষ অংশ আছে সেটির নাম বাঙালির বিজ্ঞান চর্চা বা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে অবদান আলোচনা করো। আমরা আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বাঙালির বিজ্ঞান চর্চা। এখন বাঙালির বিজ্ঞান চর্চাকে দুটো পর্যায়ে ভাগ করা হয়। একটি হচ্ছে সাধারণ বিজ্ঞান, যেখানে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, প্রশান্তচন্দ্র মহলানবিশ এই সমস্ত মহান বাঙালিদের আলোচনা হয়। আজকে ওই পাঠটি পরবর্তীকালে আরেকটি ভিডিও করা হবে। আজকের ভিডিওটি হবে চিকিৎসা বিজ্ঞানে বাঙালিদের অবদান। এই চিকিৎসা বিজ্ঞানে বাঙালিদের অবদান প্রসঙ্গেই আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ 1962 সালে যে দিনে অর্থাৎ 1 জুলাই যিনি প্রয়াত হয়েছেন তার এই আগমন ঘটেছিল এই পৃথিবীতে 1882 সালে, সেটিও ছিল 1 জুলাই। সুতরাং জন্ম মৃত্যুর একটি দিনে আজ আমরা প্রথমে শ্রদ্ধা জানিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তথাকথিত ধন্বন্তরী, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দ্বাদশ শ্রেণীর এই বিষয়টি নিয়ে আলোচনায় অগ্রসর হব। প্রথমেই আমরা আজকে এই জন্যই বিধানচন্দ্র রায়ের অবদান সম্পর্কে আমরা আলোচনা করব, যে চিকিৎসা বিজ্ঞানে তাঁর অবদান কী রূপ ছিল। মাত্র 5 বছর বয়সে বিধানচন্দ্র রায় তিনি কিন্তু মাতৃহারা হয়েছিলেন এবং পিতার অনুপ্রেরণায় কলকাতা মেডিকেল কলেজ থেকে তিনি 1906 সালে তিনি যে ডিগ্রি লাভ করেন সেটির নাম LMS এবং 1908 সালে MD ডিগ্রি লাভ করেন বিধানচন্দ্র। উচ্চ শিক্ষার্থে বিলেত গিয়ে মাত্র 2 বছরের মধ্যে MRCP লন্ডন এবং FRCS পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে দেশে ফিরে আসেন। ছাত্র হিসাবে তাঁর কৃতিত্ব দৃষ্টান্তমূলক। পরবর্তীকালে লন্ডনের বার্থালামিউ কলেজের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে ভারতীয় ছাত্রদের অধ্যয়নের দরজা তিনি খুলে দিয়েছিলেন। দেশে ফেরার পর তিনি 1911 সালে জাতীয়তাবাদী আদর্শের প্রেরণায় রাধা গোবিন্দ কর, অর্থাৎ যার নামে এখন কলকাতায় RG কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তাঁর প্রেরণায় ক্যালকাটা মেডিকেল কলেজে শিক্ষকের দায়িত্ব নেন। তখন এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তিত হয়ে ক্যাম্বেল মেডিকেল স্কুল রাখা হয়েছিল। প্রাইভেট প্র্যাকটিসে অভূতপূর্ব সাফল্য অচিরেই তাকে কিংবদন্তি করে তোলে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নির্দেশে স্বরাজ্য পার্টির পক্ষে প্রার্থী হয়ে 1923 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ MLA নির্বাচিত হন। কিন্তু তখন পশ্চিমবঙ্গের সবেমাত্র ঔপনিবেশিক শাসন চলে গেছে, কিন্তু চারিদিকে সমস্যা, 3-4টি সমস্যা খুবই উল্লেখযোগ্য। তার মধ্যে সদ্য দেশ স্বাধীনতা পেয়েছে, দ্বিতীয়ত দেশ ভাগ হয়েছে, তৃতীয়ত বাস্তুহারা হয়েছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, যার ঝড় এসে পড়েছিল পশ্চিমবঙ্গে।
আর চতুর্থত তার বড় সমস্যা ছিল পশ্চিমবঙ্গে সদ্য তৈরি হয়েছিল যে রাজ্যটি, সেখানে কলকারখানার প্রচুর অভাব। তাই তিনি একদিকে চিকিৎসা বিজ্ঞান, অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে পরপর 2 টার্ম তিনি জয়লাভ করেছিলেন এবং সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্বের যেমন তিনি কিংবদন্তি হয়ে আছেন, বহু গল্প লোককথিত হয়ে আছে, যা একবার প্রবাদ বাক্যের মতো হয়ে আছে, ঠিক একইভাবে চিকিৎসা বিজ্ঞানে তিনি তার যে চিকিৎসা বিদ্যার পদ্ধতি, সে পদ্ধতি আজকের দিনে যে কোনো ডাক্তারের কাছেই অভাবনীয়, অকল্পনীয় বলেই মনে হবে। আজকের একজন চিকিৎসকের কাছে সাধারণ রোগী গেলে যেখানে 1000 গন্ডার টেস্টিং করা হয়, সেখানে তিনি শুধুমাত্র মুখ চোখ দেখে রোগ নির্ণয় করতে পারতেন এবং স্বল্প পরিমাণ ঔষধ প্রয়োগেই তিনি রোগীকে সারিয়ে তুলতে পারতেন। এই একদিকে তিনি মেডিকেল কলেজের শিক্ষক, অন্যদিকে ব্যক্তিগত চিকিৎসা পদ্ধতি এবং তারপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব, এই সব মিলিয়ে তার যে কর্মযোগ্য, সেই কর্মযোগ্যটি কিন্তু ব্যাপক এবং বৃহৎ। এ প্রসঙ্গে আমাদের এই অংশটি যে প্রথম প্যারাগ্রাফ হয়ে যাওয়ার পর দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে 1911 সালে ক্যালকাটা মেডিকেল কলেজের শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। আর শিক্ষক এবং চিকিৎসক হিসেবে তার খ্যাতি বিপুলভাবে ছড়িয়ে পড়ে। এই বিষয়টার সঙ্গে তাঁর যে বিজ্ঞান চর্চা, অর্থাৎ সেই দিকটা কিভাবে হয়েছে না, তিনি কি করলেন না, চিকিৎসক হিসেবে আপনার ভূমিকাকে কখনোই তিনি কিন্তু উপেক্ষা করেননি। অর্থাৎ রাজনীতির মধ্যে থাকলেও, দেশের গঠনের মধ্যে থাকলেও তিনি কিন্তু চিকিৎসাকে যথেষ্ট গুরুত্ব দান করেছেন। বিশেষ করে তাঁর সমকালে, অর্থাৎ তিনি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময়ে তাঁর বিখ্যাত কয়েকটি অবদান হলো, 1 নম্বর হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি নির্মাণ, 2 খড়গপুরের আইআইটি গড়ে তোলা, 3 হচ্ছে কল্যাণী, সেখানে নানা ধরনের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি সমস্ত রকমের ব্যাপার, এবং হরিণঘাটায় দুগ্ধ প্রকল্প, একেবারে এদিকে দুর্গাপুরে নানা রকমের কারখানা তৈরি করা, সব ক্ষেত্রেই তিনি কিন্তু সমান পারদর্শিতা দেখিয়েছেন। সুতরাং একজন চিকিৎসক হিসেবে তিনি যেমন বাঙালির প্রণম্য, সেইভাবে তিনি একইভাবে স্বদেশপ্রেমিক এবং রাজনীতিবিদ হিসেবেও তিনি যথেষ্ট সম্মানের অধিকারী হয়েছেন। এবার আমরা তার শিক্ষক অর্থাৎ বিধানচন্দ্র রায়ের যিনি শিক্ষক ছিলেন, তার সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তিনি হলেন যে বর্তমানে যে মেডিকেল কলেজটি কলকাতাতে বিখ্যাত, সেটির নাম হচ্ছে NRS অর্থাৎ সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই নীলরতন সরকার তিনি আগাগোড়া সমস্ত পরীক্ষাতেই অসামান্য কৃতিত্ব অর্জন করেছিলেন। ডাক্তার সুরেশ প্রসাদ সর্বাধিকারীর সঙ্গে একযোগে তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন এবং বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ, যার বর্তমান নাম হচ্ছে RG কর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার তার ভূমিকা অন্যতম। চিকিৎসা শাস্ত্রে পারদর্শী চিকিৎসকদের গ্রামে গিয়ে সেবা কার্যে নিয়োগ করার ব্যাপারে তিনি উদ্যোগী ছিলেন। এদেশে তিনি প্রথম দূষণমুক্ত বিজ্ঞানসম্মত ট্যানারি, সার, সাবানের কারখানা স্থাপন করেন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যাদবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তিনি ক্যালকাটা মেডিকেল ক্লাব ও প্রতিষ্ঠা করেন। সিরোসিস অব লিভার ইন চিলড্রেন নামে তার উল্লেখযোগ্য গবেষণাপত্রটির গুরুত্ব অপরিসীম। এছাড়া ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পত্রিকাটি দীর্ঘ 12 বছর ধরে তিনি সম্পাদনা করেছেন। এই পত্রিকায় প্রকাশিত বিষয় আলোচনাগুলি
চিকিৎসা শাস্ত্রের অগ্রগতির ক্ষেত্রে বিরাট সহায়ক হয়েছিল। এইভাবে বাংলার বিজ্ঞান চর্চা তথা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর নীলরতন সরকার বাঙালি জাতির একেবারে হৃদয় জুড়ে অবস্থান করছেন। আমরা তৃতীয় যে চিকিৎসা বিজ্ঞানের যার অবদানের কথা আমরা আলোচনা করব, তিনি হলেন রাধা গোবিন্দ কর। ইনি হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশের পর তিনি মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র শিক্ষার জন্য ভর্তি হন এবং সেখান থেকে পাশ করে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে MRCP ডিপ্লোমা গ্রহণ করে কলকাতায় ফিরে এসে পুরোপুরি মানব সেবায় আত্মনিয়োগ করেন। এটা তখনকার দিনের যারা চিকিৎসক ছিলেন তাদের কাছে ছিল সেবা ধর্ম, আর বর্তমানে চিকিৎসক মানে সেবা ধর্ম একেবারে লুপ্ত হয়েছে। তুলনামূলকভাবে কিভাবে অন্যান্য ধনী ব্যক্তির সঙ্গে নিজেদের সমকক্ষ হওয়া যায় সেই প্রতিযোগিতায় সকলেই প্রায় লিপ্ত। তা সেই দিনের চিকিৎসক হিসেবে রাধা গোবিন্দ কর কিন্তু উল্লেখযোগ্য, এবং তাদের মধ্যে যেটা সবথেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে স্বদেশপ্রীতি। আর স্বদেশ মানেই গ্রামের সাধারণ মানুষকে ভালোবাসা, সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করা। 1897 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ মহামারী রূপ ধরেছিল 1897, এবং সেই সময় তিনি অক্লান্ত পরিশ্রম করে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বেঙ্গল মেডিকেলে প্রস্তুত ঔষধাদি বাজারে চালু করার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য ভূমিকা পালন করেছিলেন। চিকিৎসা ও মানব সেবার পরিধিকে বিস্তৃত করার তিনি বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যে কলেজের নাম পরবর্তীকালে পূর্বেই আমি বলেছি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেবা ব্রতে নিরলস এই মানুষটি চিকিৎসা বিজ্ঞানের চর্চা ও রোগীদের সেবার জন্য তার বসতবাটি সহ সর্বস্ব দান করে গেছেন। মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের জন্য তিনি বেশ কিছু চিকিৎসা বিষয়ক গ্রন্থও রচনা করেছেন। এইভাবে চিকিৎসা বিজ্ঞান চর্চায় বাঙালিদের যে অবদান সেক্ষেত্রে রাধা গোবিন্দ করের ভূমিকা অপরিসীম। আমরা এরপর যে ব্যক্তির চিকিৎসা চর্চা নিয়ে আমরা আলোচনা করব সেটিও বেশ উল্লেখযোগ্য। তিনি হলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, UN ব্রহ্মচারী। তিনি ছিলেন স্কুল ও কলেজ জীবনে আগাগোড়াই অসামান্য মেধাবী এবং কৃতি। 1893 খ্রিস্টাব্দে গণিতে প্রথম শ্রেণীর অনার্স সহ BA এবং 1894 খ্রিস্টাব্দে স্নাতকোত্তর রসায়নে প্রথম শ্রেণীতে প্রথম হন। বিজ্ঞান চর্চায় একাগ্রবর্তী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1898 খ্রিস্টাব্দে মেডিসিন ও সার্জারিতে প্রথম শ্রেণীর প্রথম হয়ে গুডিভ ও ম্যাকলাউড স্বর্ণপদকে সম্মানিত হন। কিন্তু কেবল অধ্যয়নের ক্ষেত্রে কৃতিত্ব প্রমাণে তিনি নিরত থাকেননি, সমাজে গবেষণা করে গেছেন চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে নূতন নূতন পথ আবিষ্কারের জন্য। ম্যালেরিয়া, ব্যাক ওয়াটার ফিভার প্রভৃতি ব্যাধির নিরাময় সাধনের জন্য তাঁর অক্লান্ত পরিশ্রম ও গবেষণা চিকিৎসা বিদ্যার জগৎকে সমৃদ্ধ করেছে। তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবোমাইন আবিষ্কার করেন। সেই সময় এই দেশে বহু লোক কালাজ্বর মহামারীর কবলে পড়ে মৃত্যুমুখে পতিত হতো। UN ব্রহ্মচারী গবেষণা করে সেই ভয়ানক রোগ শুধু বাংলাদেশ থেকে নয়, পার্শ্ববর্তী আসাম থেকে শুরু করে সমস্ত জায়গাতেই তিনি ছুটে গেছেন যেখানেই এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে। তবে দুঃখের বিষয় এটাই যে তিনি এই ঔষধ আবিষ্কার করলেও তার প্রয়োগ সাফল্য পেলেও তিনি কিন্তু নোবেল সম্মানে ভূষিত হতে পারেননি, কারণ সে ঔপনিবেশিক শাসন
এবং ঔপনিবেশিক শোষণ সমস্ত ভারতীয়ের মতোই বাঙালিরাও শোষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে পদে পদে। সে প্রফুল্লচন্দ্র রায়, জগৎচন্দ্র বসু প্রত্যেকেই তাদের বেতনের থাকতো পার্থক্য, সম্মানের পার্থক্য, সব দিক দিয়েই, তবু তাদের কিন্তু যে প্রতিভা, সে প্রতিভা কিন্তু নিবাত নিষ্কম্প প্রদীপের মতো জাজ্জল্যমান থেকেছে। 1942 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারের জন্য তিনি মনোনীত হলেও শেষ পর্যন্ত তা কার্যকরী হয়নি। তবে বাংলায় বা বাঙালিদের বিজ্ঞান চর্চার ইতিহাসে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে, একদিকে বিধানচন্দ্র রায়, নীলরতন সরকার, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং সর্বোপরি রাধা গোবিন্দ করের অবদান নিয়ে আজকের এই ভিডিও সমাপ্ত করা হচ্ছে। সেই সঙ্গে আজকে যারা পৃথিবীর সর্বত্র, এমনকি আমাদের ভারতে পশ্চিমবঙ্গে যে সমস্ত ডাক্তারবাবুরা মানব সেবায় নিয়োজিত আছেন, প্রত্যেককে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আজকের আমার এই ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবে।